जय हिंद बंधुरा वेलकम टू आवर चैनल जीएस मास्टर क्लास। और आज के আমরা নিয়ে এসেছি WBSSC গ্রুপ সি এন্ড ডি মক টেস্ট নাম্বার 25। ঠিক আছে, মক টেস্ট নাম্বার 25। তাহলে 1 থেকে 24 পর্যন্ত যেটা মক টেস্ট আছে এই চ্যানেলটারে প্লেলিস্ট আপলোড করা আছে, তো সেটা দেখে না থাকলে অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়া এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো কয়েকদিন ধরে ভিডিও নিয়ে আসতে পারিনি কারণ একটু বাইরে থাকার জন্য। তো অবশ্যই এরপরে যে আছে এরপরে আর কোনো সমস্যা হবে না, যেরকম শিডিউল আছে সেই শিডিউলে ভিডিও আসবে। ঠিক আছে, তো পারলে তোমরা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। ঠিক আছে, তো চলো শুরু করি। সেকশন 1। ঠিক আছে, তাহলে এই যে সেকশন 1 যেটা আছে এখানে থাকবে ইংলিশ, আর সেকশন 2 তে থাকবে জিকে বা জিএস পার্টটা। ঠিক আছে, একদম সম্পূর্ণ নতুন সিলেবাসের ওপর ভিত্তি করে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে বলছে দ্য ফুড, আচ্ছা সরি ইন হবে, দ্য ফুড ইন ইন্ডিয়া ইজ ভেরি ডিফারেন্ট, তারপর ড্যাশ দেওয়া আছে, তারপর দেওয়া আছে ইউরোপিয়ান ফুড। ঠিক আছে, দ্য ফুড ইন ইন্ডিয়া ইজ ভেরি ডিফারেন্ট ড্যাশ ইউরোপিয়ান ফুড। চারটা অপশন দেওয়া আছে, উইথ, ফ্রম, অফ, ইনটু। ঠিক আছে, তাহলে এই যে পি পজিশনে যেটা আছে এটা সঠিক উত্তর কি হবে? তাহলে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি ফ্রম। সঠিক উত্তর হচ্ছে ফ্রম, কারণ কি দ্য অ্যাডজেক্টিভ ডিফারেন্ট, এই যে অ্যাডজেক্টিভ ডিফারেন্ট আছে না, এই অ্যাডজেক্টিভ ডিফারেন্ট ইজ অলওয়েজ ফলোড বাই এ ফিক্সড পি পজিশন, সেটা হচ্ছে ফ্রম। ঠিক আছে, এটা মনে রাখবে যে অ্যাডজেক্টিভ ডিফারেন্ট অলওয়েজ ফ্লোড বাই এ প্রিপোজিশন, একটা ফিক্সড প্রিপোজিশনের দ্বারা সবসময় ফ্লো থাকে, সেটা হচ্ছে কি ফ্রম, সেটা ফ্রম। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি, অপশন বি। ঠিক আছে, এরপরে আসি। তাহলে প্রত্যেকে তোমরা নিজেরা আনসার করার চেষ্টা করবে এবং তার সাথে তোমাদের যে স্কোর কত আছে, ঠিক আছে, সেই স্কোরটা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, অনেকে হয়তো জানাচ্ছ, অনেকে জানাচ্ছ না, অবশ্যই তোমরা চেষ্টা করবে কমেন্টে জানানো এবং ভিডিওটিকে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আর হ্যাঁ, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সেকেন্ড প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন বলছে আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসছে। এখানে বলছে সি হ্যাজ এ স্ট্রং অ্যাভারশন, সি হ্যাজ এ স্ট্রং অ্যাভারশন ড্যাশ স্পাইসি ফুড। চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশন সি 2। ঠিক আছে, কারণ কি, কারণ এই যে অ্যাভারশন যেটা আছে না, অ্যাভারশন মিনিং কি? তাহলে অ্যাভারশনের মিনিং হচ্ছে স্ট্রং ডিসলাইক, মানে তীব্র অপছন্দ করা, সেটাকে বলছে। ঠিক আছে, স্ট্রং ডিসলাইক বা অপছন্দ সেটা আছে, সেটাকে বলি আমরা কি অ্যাভারশন। আর এই অ্যাভারশনের পরেই ফিক্সড প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে কি টু। ঠিক আছে, অ্যাভারশন যেটা আছে অ্যাভারশনের পরেই ফিক্সড প্রিপোজিশন বসে টু, অর্থাৎ কোনো কিছু জিনিস বা কোনো কিছুকে তীব্রভাবে অপছন্দ করার ক্ষেত্রে আমরা অ্যাভারশন টু এই শব্দটা বা অ্যাভারশনের পরে টু এই প্রিপোজিশন ইউজ করি। ঠিক আছে, এরপরে আসছি 3 নম্বরে আসছে সিনোনিম। ঠিক আছে, সিনোনিম কি বলছে? ফ্যাসিনেটিং। ফ্যাসিনেটিং কি হবে? তাহলে এই যে ফ্যাসিনেটিং যেটা আছে, এই সিনোনিম জানার আগে বা সমার্থক শব্দ যেটাকে আমরা বলছি, এই সমার্থক শব্দ জানার আগে সবথেকে প্রথম আমাদের কোয়েশ্চেন যেটা দেওয়া আছে এই কোয়েশ্চেনের মিনিং জানতে হবে। তাহলে ফ্যাসিনেটিং মানে কি? তাহলে ফ্যাসিনেটিং মানে আমি বাংলায় লিখে দিচ্ছি মনোমুগ্ধকর। ঠিক আছে, মনোমুগ্ধকর হতে পারে বা আকর্ষণীয় বলা যায়। ঠিক আছে, বা আকর্ষণীয়, মনোমুগ্ধকর বা আকর্ষণীয়, বুঝতে পারলাম। তাহলে ফ্যাসিনেটিং মানে হচ্ছে মনোমুগ্ধকর বা আকর্ষণীয়। চারটা অপশন দেখতে পাওয়া যাচ্ছে। ক্লেভার, ক্লেভার মানে তো আমরা জানি কি, ক্লেভার মানে চতুর বা চালাক। ঠিক আছে, ইউনিফর্ম মানে হচ্ছে অভিন্ন, ইউনিফর্ম মানে কি অভিন্ন বা সমান। ঠিক আছে, আর এদিকে আছে বোরিং। তাহলে বোরিং মানে কি? বোরিং মানে হচ্ছে বিরক্তিকর বা একঘেয়ে, একঘেয়ে। ঠিক আছে, বোরিং মানে হচ্ছে বিরক্তিকর বা একঘেয়ে। আর চার্মিং যেটা আছে, এই চার্মিং মানে হচ্ছে আমরা জানি কি মনোরম বা আকর্ষণীয়, মনোরম বা আকর্ষণীয়। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি অপশন সি, চার্মিং। ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে ফ্যাসিনেটিং মানে হচ্ছে মনোমুগ্ধকর বা আকর্ষণীয়, তাহলে তারই সিনোনিম হচ্ছে চার্মিং। এরপরে আসছি 4 নম্বরে বলা আছে আবার হচ্ছে সিনোনিম। তাহলে এই যে সিনোনিম যেটা হচ্ছে সিজ, তাহলে এই সিজ মানে কি? তাহলে এই যে সিজ মানে হচ্ছে, এই সিজ মানে হচ্ছে থামানো বা বন্ধ করা। ঠিক আছে, থামানো বা বন্ধ করা। সিজ মানে হচ্ছে কি থামানো বা বন্ধ করা। ঠিক আছে, এবারে অনেকেই বলবে স্যার সিজ মানে তো কেড়ে নেওয়া হয়। তাহলে ওই যে সিজ যেটা আছে ওটা হচ্ছে স্পেলিং হচ্ছে SEIZE, সিজ। এই সিজ মানে হচ্ছে কেড়ে নেওয়া, ঠিক আছে, বা জব্দ করে নেওয়া। ঠিক আছে, তাহলে এই যে সিজ যেটা আছে এই সিজ মানে হচ্ছে কি থামানো বা বন্ধ করা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে? চারটা অপশন দেওয়া আছে। তাহলে বিগিন মানে তো আমরা কি জানি, বিগিন মানে শুরু করা। ঠিক আছে, স্টার্ট মানে শুরু করা, কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাওয়া। তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি স্টপ। তাহলে স্টপ মানে কি হবে? স্টপ মানে থামানো। ঠিক আছে, স্টপ মানে কি হচ্ছে? স্টপ মানে থামানো। তাহলে সঠিক উত্তর অপশন বি। 5 নম্বর আসছি। 5 নম্বরে বলা আছে চুজ দ্য অ্যান্টিনিয়ম। ঠিক আছে, অর্থাৎ বিপরীতার্থক শব্দ। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে ভগ।
তাহলে এই ভগের মিনিং কি? তাহলে প্রথমে আগে আমাদের এই যে ভগ যেটা দেওয়া আছে এই ভগের মিনিং জানতে হবে, ঠিক আছে। তাহলে ভগের মিনিং যেটা হচ্ছে অস্পষ্ট বা ধোঁয়াশা, ঠিক আছে, তোমরা পারলে লিখে রাখবে, ঠিক আছে, অস্পষ্ট বা ধোঁয়াশা, অস্পষ্ট বা ধোঁয়াশা হচ্ছে ভগের মিনিং। এরপরে আসছি, চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? এটা কিন্তু বিপরীত শব্দ বলেছে, ঠিক আছে। তাহলে আনক্লিয়ার মানে হচ্ছে অস্পষ্ট, অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে দ্ব্যর্থবোধক, মানে দুটি মিনিং থাকবে, ঠিক আছে, সেটাকে বলছি আমরা কি, এই যে দ্ব্যর্থ মানে হচ্ছে দুটি, বোধক মানে দুটি মিনিং থাকবে, তার মানে এটা হয়ে যাচ্ছে কি অস্পষ্ট, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে হ্যাজি, হ্যাজি মানে হচ্ছে ধোঁয়াশাচ্ছন্ন। এগুলো প্রত্যেকটা মিনিং তোমরা লিখে রাখবে, ফলে তোমার যে অ্যান্টোনিম বা সিনোনিম যেটা আছে সেটা অনেক ভালোভাবে প্রিপারেশন হয়ে যাবে। তাহলে এই যে প্রিসাইজ মানে হচ্ছে সুনির্দিষ্ট, আমরা বলি না প্রিসাইজ অ্যান্সার, প্রিসাইজ মানে হচ্ছে সুনির্দিষ্ট, তাহলে যেটা নির্দিষ্ট হয়ে আছে অর্থাৎ অস্পষ্ট নয় সেটাকে আমরা বলছি কি প্রিসাইজ, অর্থাৎ সুনির্দিষ্ট বা নির্ভুল সেটাকে আমরা বলছি কি প্রিসাইজ। তাহলে এক্ষেত্রে যেটা এইখানের অপশান বেসিসে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে কি প্রিসাইজ। এখানে অপশান চারটা অপশানের বেসিসে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে প্রিসাইজ, ঠিক আছে। তাহলে ভগ মানে কি বললাম, অস্পষ্ট বা ধোঁয়াশাচ্ছন্ন, তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রিসাইজ, যেটা মানে হচ্ছে কি নির্দিষ্ট বা সুনির্দিষ্ট, ঠিক আছে। এরপর আসছি 6 নম্বর। 6 নম্বরে বলা আছে চুজ দ্য অ্যান্টোনিয়াম অফ ডেমোলিশ, চুজ দ্য অ্যান্টোনিয়াম অফ ডেমোলিশ। তাহলে এই যে ডেমোলিশ শব্দটির অ্যান্টোনিয়াম কি আছে? তাহলে ডেমোলিশ দেখি আগে। তাহলে ডেমোলিশ মানে হচ্ছে কি ভেঙে ফেলা বা ধ্বংস করা, ডেমোলিশ, ডেমোলিশ মানে হচ্ছে ভেঙে ফেলা বা ধ্বংস করা, ঠিক আছে। তাহলে ডেমোলিশ মানে হচ্ছে ভেঙে ফেলা বা ধ্বংস করা। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কি আসবে? রুইন। তাহলে রুইন মানে কি ধ্বংস করা, তাহলে এটা তো হবে না, ডেস্ট্রয়। তাহলে আচ্ছা, কনস্ট্রাক্ট মানে হচ্ছে নির্মাণ করা বা গড়ে তোলা। কনস্ট্রাক্ট মানে কি আমরা জানি, কনস্ট্রাক্ট থেকে এসছে কনস্ট্রাকশন, তাহলে নির্মাণ বা গড়ে তোলা। তাহলে এক্ষেত্রে যেটা আছে ডেমোলিশ মানে ভেঙে দেওয়া যদি হয় তাহলে অবশ্যই কনস্ট্রাক্ট মানে কি হবে, তার নির্মাণ করা। তাহলে এটা হয়ে যাচ্ছে কি এর অ্যান্টোনিয়াম, হ্যাঁ অ্যান্টোনিয়াম। আর ডেস্ট্রয় মানেও তো কি শেষ করে দেওয়া বা ধ্বংস করে দেওয়া। আর রেজ মানে যেটা আছে, রেজ মানে হচ্ছে মাটির সঙ্গে মিশে দেওয়া, তার মানে হচ্ছে কি ধ্বংস করে দেওয়া। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি কনস্ট্রাক্ট, সঠিক উত্তর হচ্ছে কনস্ট্রাক্ট, ঠিক আছে। এরপরে আসছি 7 নম্বর। 7 নম্বরে বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ ফোকাস। তাহলে এই যে ফোকাস যে শব্দটা আছে এই ফোকাসের প্লুরাল ফর্ম জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। চারটা অপশন দেওয়া আছে, এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে, ঠিক আছে। তাহলে ফোকাস মানে কি, ফোকাস মানে শব্দটির মানে হচ্ছে কি কেন্দ্রবিন্দু। ফোকাস মানে আমরা জানি ফোকাস মানে হচ্ছে কেন্দ্রবিন্দু। আজকালকার স্মার্টফোনের জামানায় ফোকাস মানে মোটামুটি সবাই জানে যে কেন্দ্রবিন্দু। তাহলে সঠিক উত্তর কী হবে? চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা কি ফোসাই বা ফোসাই। এই যে অপশান সি আছে এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে। এরপর আসছি 8 নম্বর। 8 নম্বরে বলেছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম, ঠিক আছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, ঠিক আছে। এই যে যেটা দেওয়া আছে রেড কালিতে, টু রেড দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এর মিনিং কী হবে? চারটা অপশান দেওয়া আছে, চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে টু অ্যাক্সিডেন্টালি অর আনইনটেনশনালি রিভিল এ সিক্রেট, ঠিক আছে, অপশান বি। হয় অ্যাক্সিডেন্টালি হোক বা অনিচ্ছাকৃত হোক বা হঠাৎ করে হোক কোনো কিছুকে রিভিল অর্থাৎ সিক্রেটকে রিভিল করে দেওয়া অর্থাৎ প্রকাশ করে দেওয়াকে বলা হয় টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, ঠিক আছে। এরপরে আসছি 9 নম্বর। 9 নম্বরে বলেছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ এক কথায় প্রকাশ, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ এক কথায় প্রকাশ। এখানে বলেছে দ্য স্টেট অফ বিইং ম্যারিড টু সেভারাল পিপল অ্যাট দ্য সেম টাইম, দ্য স্টেট অফ বিইং ম্যারিড টু সেভারাল পিপল মানে অনেকগুলো ব্যক্তিকে বা অনেকজনকে বিয়ে করা, একসাথে যে বিয়ে করা বা একই সময় যে বিয়ে করা সেটাকে কী বলা হয়? যে স্টেট বা অবস্থায় যেখানে অনেকজনকে বিয়ে করা হয় তাকে কী বলা হয়? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক কী হবে? তাহলে এখানে প্রথমে দেওয়া আছে মনোগ্যামি। তাহলে আমরা জানি যে গ্যামোস, এখানে একটু বলে রাখি, গ্যামোস থেকে এসছে গ্যামিটা, যার মানে হচ্ছে কি বিবাহ, যার মানে হচ্ছে কি বিবাহ, ঠিক আছে। তাহলে মনো মানে হচ্ছে এক, আমরা জানি কি মনো মানে কি, মনো মানে হচ্ছে 1, আর বাই মানে হচ্ছে কি 2, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে মনো মানে একটা, তাহলে এক্ষেত্রে একটা বিবাহের কথা বলা হচ্ছে, তাহলে মনোগ্যামি তো হবেই না, ঠিক আছে। পলিগ্যামি, তাহলে পলি মানে হচ্ছে অনেক আর গ্যামি মানে হচ্ছে বিবাহ, তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে অনেকগুলো বিবাহ করাকে কী বলা হয়? পলিগ্যামি, ঠিক আছে। তারপরে আমরা অপশন যদি দেখি তাহলে বাইগ্যামি, এখানে দুটা বিবাহের ক্ষেত্রে। আর পলিঅ্যান্ড্রি যেটা আছে না, এটা হচ্ছে একজন নারী যখন অনেকগুলো পুরুষের সাথে সম্পর্ক, তাহলে সেই রকম যে সিচুয়েশন সেটাকে বোঝাতে আমরা যে শব্দটা ইউজ করি সেটা হচ্ছে কি পলিঅ্যান্ড্রি, ঠিক আছে, বুঝাতে পারলাম।
আর এক্ষেত্রে একটা পুরুষ যখন অনেকগুলো বিবাহ করে তাহলে সেই যে সিচুয়েশন সেটাকে বলা হয় কি পলিগেমি। ঠিক আছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসছি 10 নম্বর বলা হচ্ছে যে হুইচ ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি। চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা কী হবে, মানে কোন যে ওয়ার্ডটি যেটা সঠিকভাবে লেখা আছে। তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশান এ। ঠিক আছে, তোমরা এই চারটা অপশন যেটা আছে একটু দেখে নেবে চারটা অপশন। তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশন এ। কী হবে CONS, কন প্রথমে কন লিখবে তারপরে সায়েন্স লিখবে SCIENCE কনসায়েন্স। ঠিক আছে, এরপরে আসছে সেকশন 2 অর্থাৎ যেটা আমরা জানি কি জিকে পার্টটা। ঠিক আছে, এক্ষেত্রে থাকবে টোটাল 20টা প্রশ্ন। যে প্রত্যেকটি যে পার্ট যেটা আছে প্রত্যেকটি পার্ট থেকে কোশ্চেন দেওয়া আছে। তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে, তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এরপরে আছে আজকের প্রথম মানে জিকে পার্টের প্রথম প্রশ্ন, দাস বংশ বা যেটাকে আমরা স্লেভ ডাইনেস্টি বলি, এই স্লেভ ডাইনেস্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন। চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে। ঠিক আছে, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন। তাহলে আমরা জানি এই দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, কুতুবউদ্দিন আইবক। তাহলে এই কুতুবউদ্দিন আইবক ছিলেন কি দাস বংশের প্রতিষ্ঠাতা। তাহলে ইলতুৎমিশ কি, তাহলে ইলতুৎমিশকে বলা হয় রিয়েল ফাউন্ডার অফ এই স্লেভ ডাইনেস্টির রিয়েল ফাউন্ডার। ঠিক আছে, কারণ কি, কারণ এই ইলতুৎমিশ ছিলেন যে পুরো যে সাম্রাজ্য যেটাকে একটা সুসংগঠিতভাবে গঠন করেছিলেন ইলতুৎমিশ। ঠিক আছে, এরপরে যে কুতুবউদ্দিন আইবক বলবান ছিলেন একজন শক্তিশালী দাস বংশের ক্ষমতা, আর আরাম শাহ কুতুবউদ্দিন আইবকেরই পুত্র, কিন্তু একজন দুর্বল শাসক ছিলেন। তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি কুতুবউদ্দিন আইবক। দ্বিতীয় প্রশ্ন আসছি, বেঙ্গল গেজেট বলছে বেঙ্গল গেজেট ভারতের প্রথম সংবাদপত্র কে প্রকাশ করেন। অর্থাৎ এই যে ভারতের প্রথম সংবাদপত্র যেটা আছে তার নাম কি বেঙ্গল গেজেট, এটা কে প্রকাশ করেন। চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে। তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি জেমস অগাস্টাস হিকি, বা এটাকে হিকির বেঙ্গল গেজেটও বলা হয়। ঠিক আছে, হিকির বেঙ্গল গেজেটও বলা হয়। জেমস প্রিন্সেপ যদি বলে তাহলে তিনি অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন। তাহলে এক্ষেত্রে জেমস প্রিন্সেপ তো হবেই না, এক্ষেত্রে জেমস অগাস্টাস হিকি 1870 সালে। কত সালে যদি বলে তাহলে হয়ে যাবে কি 1870 সালে। ঠিক আছে, 1870 সালে কলকাতা থেকে বেঙ্গল গেজেট প্রকাশিত করেছিলেন, যা ছিল ভারতের প্রথম সংবাদপত্র। ঠিক আছে, আর রাজা রামমোহন রায় যদি বলে তাহলে রাজা রামমোহন রায় অন্য সংবাদপত্র প্রকাশ করেছিলেন, একটা কি সংবাদ কৌমুদি, আরেকটা হচ্ছে ফার্সি পত্রিকা মিরাটুল আকবর। ঠিক আছে, সংবাদ কৌমুদি ও মিরাটুল আকবর। তাহলে একটু বাড়তি ইনফরমেশন আমি বলে দিচ্ছি, তোমরা দরকার হলে ভিডিওটি পজ করে ঠিক আছে লিখে নিতে পারো। 3 নম্বর বলেছে যে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন বা যেটাকে আমরা বলি কি হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট কোন বছর পাস হয়। ঠিক আছে, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন বা হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট কোন বছর পাস হয়। চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে। তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি 1856। ঠিক আছে, 1856 সালে। যদি বলে কার প্রচেষ্টায় তাহলে সেটা হবে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিরলস প্রচেষ্টায় এই আইনটি পাস হয়। কার প্রচেষ্টায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, তাহলে তোমরা কমেন্টে জানাবে যে সেই সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন। ঠিক আছে, সেই সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। 1829 সালে এটা আমরা জানি কি সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল 1829 সালে। ঠিক আছে, 1870 যেটা আছে এই 1870 সালে কন্যা ভ্রূণ হত্যা যেটা আমরা জানি কন্যা ভ্রূণ হত্যা নিষিদ্ধ করার জন্য আইন পাস হয়। আর 1905 সালে আমরা জানি বঙ্গভঙ্গ হয়েছিল এই বছরে। ঠিক আছে, তাহলে সতীদাহ প্রথা 1829, আর কন্যা ভ্রূণ হত্যা নিষিদ্ধ করার জন্য যে আইনটি পাস হয় সেটা পাস হয়েছিল 1870 সালে। 1905 সালে হয়েছিল বঙ্গভঙ্গ। ঠিক আছে, প্রত্যেকটা অপশান যেটা আছে অপশানগুলো ইম্পর্টেন্সও বলে দিলাম। এরপর আসছে 4 নম্বর বলা আছে যে অশোকের শিলালিপিগুলি প্রথম কে পাঠোদ্ধার করেন। অশোকের শিলালিপিগুলি প্রথম কে পাঠোদ্ধার করেন একটু আগেই বললাম। তাহলে চারটা অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা কি জেমস প্রিন্সেপ। অপশান বি জেমস প্রিন্সেপ। ঠিক আছে, কত সালে যদি বলে তাহলে সেটা হয়ে যাবে কি 1837। 1837 সালে ব্রাহ্মী অক্ষরাষ্ট্রী লিপি যা অশোকের শিলালিপিতে ব্যবহৃত হয়েছিল তা তিনি পড়তে সক্ষম হন। কোন লিপি, ব্রাহ্মী অক্ষরাষ্ট্রী। ঠিক আছে, ব্রাহ্মী অক্ষরাষ্ট্রী। ঠিক আছে, এই লিপি যা অশোকের শিলালিপিতে ব্যবহৃত হয়েছে তা তিনি পড়তে সক্ষম হন কত সালে 1837 সালে। নাম কি জেমস প্রিন্সেপ। এরপর আসছি
5 নম্বর বলেছে যে কোন বৌদ্ধ সম্মেলন কাশ্মীরে অনুষ্ঠিত হয়েছিল। আমরা জানি 4টা বৌদ্ধ সম্মেলন হয়েছিল, প্রথম বৌদ্ধ সম্মেলন, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, তৃতীয় বৌদ্ধ সম্মেলন, চতুর্থ বৌদ্ধ সম্মেলন। তাহলে এই 4টি বৌদ্ধ সম্মেলনের মধ্যে বলছে কোন বৌদ্ধ সম্মেলনটি কাশ্মীরে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে সেটা কি হবে? 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি চতুর্থ বৌদ্ধ সম্মেলন। চতুর্থ বৌদ্ধ সম্মেলন। তাহলে চতুর্থ বৌদ্ধ সম্মেলনটা কার সময়? না সম্রাট যেটা আছে কুষাণ সম্রাট কনিষ্কের সময়কালে, কনিষ্কের শাসনকালে কাশ্মীরের কুণ্ডল বনে চতুর্থ। তাহলে এখানে নামটা মনে রাখবে, কুষাণ সম্রাট কনিষ্ক। ঠিক আছে, কুষাণ সম্রাট কনিষ্ক। ঠিক আছে, সরি, কুষাণ সম্রাট কনিষ্কের আমলে কোথায়? কাশ্মীরের কুণ্ডল বনে। ঠিক আছে, কাশ্মীরের কুণ্ডল বন, এটা মনে রাখবে, কাশ্মীরের কুণ্ডল বন। ঠিক আছে, এই কাশ্মীরের কুণ্ডল বনে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত বা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এরপর আসছি 6 নম্বর বলেছে যে কর্কট ক্রান্তি রেখা যেটাকে আমরা বলছি টপিক অফ ক্যান্সার, ভারতের কয়টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে? তার টপিক অফ ক্যান্সার বলেছে। ঠিক আছে, বা কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে? তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি? অপশন ডি, 8টি। ঠিক আছে, এবারে কোন কোন রাজ্য যদি বলে যে সেটা হয়ে যাবে কি পরপর একবারে পশ্চিম থেকে যদি দেখে দিই তাহলে সেটা হয়ে যাবে কি গুজরাট, পশ্চিম থেকে গুজরাট, তারপর হয়ে যাচ্ছে আমাদের কি রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। ঠিক আছে, মধ্যপ্রদেশ, তারপরে আসছে ছত্তিশগড়। অনেক সময় দিয়ে দেয় যে কোন স্টেটের মধ্যে দিয়ে প্রবাহিত হয় না বা কোন রাজ্যের মধ্যে দিয়ে যায় না, যায় না, সেক্ষেত্রে অপশান দিয়ে পরে সেটাকে বার করতে বলে। তো এক্ষেত্রে আমাদের যে 8টি স্টেট আছে সেই 8টি স্টেটকে মনে রাখতে হবে। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তারপরে এইদিকে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, তারপরে যেটা আছে ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। ঠিক আছে, ত্রিপুরা ও মিজোরাম। তাহলে এই 8টি স্টেটের মধ্যে দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার গেছে। ঠিক আছে, এরপরে আসছি 7 নম্বর বলেছে পশ্চিমবঙ্গের কোন ভৌগোলিক অঞ্চলটি রাঢ় অঞ্চল নামে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন ভৌগোলিক অঞ্চলটি রাঢ় অঞ্চল নামে পরিচিত? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? ঠিক আছে, 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি পশ্চিমাংশের মালভূমি অঞ্চল। ঠিক আছে, পশ্চিমাংশের মালভূমি অঞ্চল, সেটা কি অপশন বি পার্টে আছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, সেটা হচ্ছে রাঢ় অঞ্চল নামে পরিচিত। তাহলে এই পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল মালভূমি অঞ্চলটি ছোটনাগপুর মালভূমিরই অংশ। কার অংশ? না ছোটনাগপুর মালভূমি অংশ, এবং এটি রাঢ় অঞ্চল নামে পরিচিত। এটি মূলত আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে, এটা কার পার্ট? এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি, যেটা আছে ছোটনাগপুর মালভূমি এর। আচ্ছা, এটা কি বর্তমান যেটা আছে বাঁকুড়া, পুরুলিয়া এই রিজিয়নটার কথা বলা হচ্ছে। এরপর আসছি 8 নম্বর বলা হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা বা ড্রাইয়েস্ট ডিস্ট্রিক্ট কোনটি? পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা বা ড্রাইয়েস্ট ডিস্ট্রিক্ট কোনটি? মানে যেখানে বৃষ্টিপাত সব থেকে কম হয়, সেটা 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা কি পুরুলিয়া, অপশন বি পুরুলিয়া। ঠিক আছে, তাহলে পুরুলিয়া এটা হচ্ছে পশ্চিমবঙ্গের, যেটা আমরা একটু আগে পড়লাম, পশ্চিমাংশের মালভূমি অঞ্চলে অবস্থিত। এখানে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম হওয়ার জন্য এটি হয়ে যাচ্ছে কি আমাদের রাজ্যের সবচেয়ে ড্রাইয়েস্ট ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এরপর আসছি 9 নম্বর বলছে যে পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার মানে গেটওয়ে টু নর্থ ইস্ট ইন্ডিয়া বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বা গেটওয়ে টু নর্থ ইস্ট ইন্ডিয়া বলা হয়? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি অপশন বি শিলিগুড়ি, অপশন বি শিলিগুড়ি। ঠিক আছে, এটাকে এখানে যেটা আছে চিকেন নেক করিডোর, যেটা আছে চিকেন নেক করিডোরও বলা হয়। ঠিক আছে, এরপর আসছি 10 নম্বর বলছে যে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন, যেটাকে আমরা বলি কি স্টেট পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে নিয়োগ করেন? 4টা অপশন দেওয়া আছে, যে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন এর চেয়ারম্যান বা সদস্যদের কে নিয়োগ করেন। 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? ঠিক আছে, সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা বলে দিচ্ছি, সঠিক উত্তর হচ্ছে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল, অপশন বি। ঠিক আছে, সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। তাহলে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল এই পাবলিক সার্ভিস কমিশন যে আছে, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ করেন। কিন্তু এক্ষেত্রে মনে রাখার বিষয় যেটা, যে কিন্তু তাদের অপসারণের ক্ষমতা একমাত্র রাষ্ট্রপতির হাতে থাকে। ঠিক আছে, যদি বলো অপসারণ বা যেটাকে আমরা ইমপিচমেন্ট বলে থাকি, তাহলে এটা কার হাতে থাকে? এটা থাকে রাষ্ট্রপতির হাতে। তাহলে এক্ষেত্রে গোলমাল হয়ে যায় যে রাষ্ট্রপতির হাতে। এদের নিয়োগ করেন কে? এদের নিয়োগ করেন সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল, কিন্তু অপসারণ করেন কে? অপসারণের যেটা দায়িত্ব সেটা কার হাতে থাকে, ক্ষমতা, সেটা রাষ্ট্রপতির হাতে।
ঠিক আছে, এরপরে আসছি 11 নম্বর বলছে যে ভারতের সংবিধানের কোন ধারায় সংসদের যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিং অফ পার্লামেন্টের বিধান রয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় সংসদের যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিং অফ পার্লামেন্টের বিধান রয়েছে? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? একটা দেওয়া আছে ধারা 108, যেটা আর্টিকেল 108, আর্টিকেল 110, 110, আর্টিকেল 100, আর্টিকেল 85। চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে ধারা 108 বা আর্টিকেল 108। ঠিক আছে, এখানে যেটা বলা আছে ভারতীয় সংবিধানের 108 নম্বর, লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন বা জয়েন্ট সেশন সিটিংয়ের আহ্বান বিধান আছে। ঠিক আছে, যখন এই দুটি সদন, ঠিক আছে, যেটা আমরা বলি কি লোকসভা আর রাজ্যসভা, যখন কোনো অচল অবস্থায় পৌঁছায় সেই সিচুয়েশনটাকে বলা হয় ডেডলক। সেই সিচুয়েশনটাকে বলা হয় কি ডেডলক, মানে কোনো একটা নির্দিষ্ট সমস্যার সমাধানে আসতে পারে না, তখন যেটা আছে রাষ্ট্রপতি যৌথ অধিবেশন ডাকতে পারেন। আর যে আর্টিকেলটার দ্বারাই সেটা হচ্ছে আর্টিকেল 108। ঠিক আছে, আর্টিকেল 110 যেটা আছে সেটা হচ্ছে মানি বিল। ঠিক আছে, তাহলে আমরা জানি যে যখন লোকসভা বা রাজ্যসভা কোনো একটা ডেডলক সিচুয়েশনে পৌঁছায় বা অচল অবস্থায় পৌঁছায়, কোনো একটা নির্দিষ্ট সমাধানে আসতে পারে না, তখন রাষ্ট্রপতি আর্টিকেল 108 নম্বর ধারা অনুসারে জয়েন্ট সেশন বা জয়েন্ট সিটিং অফ পার্লামেন্টের আহ্বান করতে পারেন। ঠিক আছে, এরপর আসছি 12 নম্বর কম্পিউটার থেকে বলছে কোন মেমোরিকে উদ্দায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি বলা হয়? ঠিক আছে, কোন মেমোরিকে উদ্দায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি বলা হয়? তাহলে চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি র্যাম। ঠিক আছে, চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে র্যাম। র্যামের ফুল ফর্ম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে, তাহলে এটি একটা হচ্ছে অস্থায়ী মেমোরি, যতক্ষণ কম্পিউটার চালু থাকে ততক্ষণ ডেটা সংরক্ষিত থাকে, কিন্তু বিদ্যুৎ যেটা আছে এই বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেই ডেটা মুছে যায়, তাই র্যামকে উদ্দায়ী মেমোরি বলা হয়। ঠিক আছে, আর রম যেটা হচ্ছে এটা হচ্ছে স্থায়ী মেমোরি। এই যে রম যেটা আছে না, রিড, এটা হচ্ছে স্থায়ী মেমোরি। ঠিক আছে, এরপরে আসছে ইমেল। তাহলে এই যে বলা হচ্ছে ইমেলের পূর্ণ রূপ কি? ঠিক আছে, ইমেল যেটা আছে এই ইমেলের পূর্ণ রূপ কি অর্থাৎ ফুল ফর্ম কি? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সেটা হবে কি ইলেকট্রনিক মেল, অপশান বি। ঠিক আছে, এরপর আসছি 14 নম্বর এসছে যে ওয়ান ইজ নট বর্ন এ ওমেন বাট বিকামস ওয়ান। এই বিখ্যাত উক্তিটি কার? তাহলে এটা যেটা আছে এই প্রশ্নটি, এটা জেন্ডার অ্যাওয়ারনেস যেটা নতুন করে অ্যাড করা হয়েছে গ্রুপ সি সিলেবাসে। তাহলে সেই গ্রুপ সি সিলেবাসে জেন্ডার অ্যাওয়ারনেস থেকে দেওয়া হয়েছে যে ওয়ান ইজ নট বর্ন এ ওমেন বাট বিকামস ওয়ান। ঠিক আছে, মানে কেউ নারী রূপে জন্মগ্রহণ করে না কিন্তু ধীরে ধীরে নারী হয়ে যায়। তাহলে এই যে বিখ্যাত উক্তিটি এটি কার? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হচ্ছে কি সিমন দা বোভয়ার, অপশন সি, সিমন দা বোভয়ার। ঠিক আছে, তাহলে ইনি কোথাকার ছিলেন? ইনি ছিলেন ফরাসি অস্তিত্ববাদী দার্শনিক আর নারীবাদী লেখিকা। তিনি তার বই, ঠিক আছে, দ্য সেকেন্ড সেক্স, ঠিক আছে, তাহলে এই বইতে তিনি উক্তিটি করেছিলেন যা জেন্ডার একটি সামাজিক নির্মাণ, অর্থাৎ এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে জেন্ডার কোনো জন্মগত না, জেন্ডার হচ্ছে সামাজিক একটা নির্মাণ বা সোশ্যাল কনস্ট্রাক্ট, যা এই সোশ্যাল কনস্ট্রাক্ট ধারণাকে মানে কী বলবো প্রতিষ্ঠিত করে। ঠিক আছে, এরপর আসছে 15 নম্বর বলছে লিঙ্গ ভূমিকা বা জেন্ডার রোলস প্রভাবিত করার ক্ষেত্রে নিচের কোনটি প্রধান ভূমিকা পালন করে? তাহলে জেন্ডার ভূমিকা বা জেন্ডার রোলস যেটা আছে, লিঙ্গ ভূমিকা বা জেন্ডার রোলস প্রভাবিত করার ক্ষেত্রে নিচের কোনটি প্রধান ভূমিকা পালন করে? চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা কি সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন। একটু আগে যেটা বললাম, তাহলে সামাজিক প্রতিষ্ঠা যেটা আছে সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন, এটি জেন্ডার রোল প্রভাবিত করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্রধান ভূমিকা পালন করে। এরপরে আসছি 16 নম্বর বলছে বিহু উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? এটা যে ট্র্যাডিশনাল কালচার সেখান থেকে আছে যে বিহু উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়। চারটা অপশনের মধ্যে দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? আমরা জানি চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অসম, সেটা অসম বা আসাম। ঠিক আছে, এই অসমের একটি গুরুত্বপূর্ণ কৃষি উৎসব, এটা মনে রাখবে, অসমের একটি গুরুত্বপূর্ণ কৃষি উৎসব। ঠিক আছে, অসমের একটি গুরুত্বপূর্ণ কৃষি উৎসবের নাম হচ্ছে বিহু। ঠিক আছে, এটি 3বার পালিত হয়, একটা হচ্ছে নতুন বছর, একটা হচ্ছে ফসলের উৎসব, আর একটা হচ্ছে শরতের উৎসব। ঠিক আছে, এরপরে আসছি 17 নম্বর বলছে যে খাদ্য শৃঙ্খলে বিষাক্ত পদার্থের
মনে রাখবে খাদ্য শৃঙ্খলে বিষাক্ত পদার্থের ঘনত্ব বৃদ্ধির প্রক্রিয়াকে কি বলা হয়? ঠিক আছে, খাদ্য শৃঙ্খলে বিষাক্ত পদার্থের, এটা মনে রাখবে পয়জন, বিষাক্ত পদার্থের ঘনত্ব যেটা আছে ডেন্সিটি, এই ঘনত্ব বৃদ্ধির প্রক্রিয়াকে কি বলা হয়? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে একটু আমি দেখে নিই পরপর চারটে অপশনকে। তাহলে বায়ো ট্রান্সফরমেশন যেটা দেওয়া আছে এটা কি? তাহলে বায়ো ট্রান্সফরমেশন দেওয়া আছে জীবের শরীরে বিষাক্ত পদার্থের রাসায়নিক রূপ পরিবর্তন হয়। এই যে বায়ো ট্রান্সফরমেশন, এটার মানে হচ্ছে জীবের শরীরে বিষাক্ত পদার্থের রাসায়নিক পরিবর্তন হয়, সেটাকেই বলা হয় কি বায়ো ট্রান্সফরমেশন। তাহলে এক্ষেত্রে এটা সঠিক উত্তর হবে না। তাহলে এটা কি বায়ো ট্রান্সফরমেশন কি বললাম? যে জীবের শরীরে যে বিষাক্ত পদার্থের রাসায়নিক পরিবর্তন সেটাকে বলা হয় বায়ো ট্রান্সফরমেশন। তাহলে এক্ষেত্রে সেটা হবে না। ঠিক আছে, তাহলে এরপরে যেটা আমরা দেখছি যে আচ্ছা, এরপরে যেটা দেওয়া আছে বায়োম্যাগনিফিকেশন। এই বায়োম্যাগনিফিকেশন যেটা আছে এটা হচ্ছে কি খাদ্য শৃঙ্খলের নিচের স্তর থেকে উপরের স্তরে আসা যাওয়া এই বিষাক্ত পদার্থের ঘনত্ব, অর্থাৎ কি এটারই সঠিক উত্তর হচ্ছে খাদ্য শৃঙ্খলে বিষাক্ত পদার্থের ঘনত্ব বৃদ্ধির প্রক্রিয়াকেই বলা হয় কি বায়োম্যাগনিফিকেশন। ঠিক আছে, এটা মনে রাখবে যে খাদ্য শৃঙ্খলে যে বিষাক্ত পদার্থের ঘনত্ব বৃদ্ধির প্রক্রিয়াকে বলা হয় কি বায়োম্যাগনিফিকেশন। ঠিক আছে, বায়ো অ্যাকুমুলেশনটাও একটু দেখে রাখি। বায়ো অ্যাকুমুলেশন হচ্ছে একটি মাত্র জীবের শরীরে সময়ের সাথে সাথে যে বিষাক্ত পদার্থ জমা হয় সেটাকে বলা হয় কি বায়ো অ্যাকুমুলেশন। ঠিক আছে, বা খাদ্য শৃঙ্খল জুড়ে নয় কিন্তু এটা। ঠিক আছে, একটি মাত্র জীবের সময়ের সাথে সাথে, মনে রাখবে সময়ের সাথে সাথে বিষাক্ত পদার্থ যে জমা হয় সেটাকে বলা হয় বায়ো অ্যাকুমুলেশন। কিন্তু খাদ্য শৃঙ্খলে বিষাক্ত পদার্থের যে ঘনত্ব বৃদ্ধির প্রক্রিয়াকে বলা হয় কি বায়ো ম্যাগনিফিকেশন। ঠিক আছে, এরপরে আসছি 18 নম্বর। 18 নম্বরে বলছে ফ্রি থ্রো। ফ্রি থ্রো এই শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? ফ্রি থ্রো এই শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? তো চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে ফ্রি থ্রো শব্দটি আমরা দেখতে পাচ্ছি কোন খেলার সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে বাস্কেটবল। ঠিক আছে, বাস্কেটবল। এই বলছে যে বাস্কেটবল খেলায় যখন প্রতিপক্ষ দল ফাউল করে, মনে রাখবে বাস্কেট খেলায় যখন প্রতিপক্ষ দল ফাউল করে তখন আক্রান্ত দলকে বা যে দল আক্রান্ত সেই দলকে বিনামূল্যে বা ফ্রিলি গোল করার সুযোগ করে দেওয়া হয়, সেটাকেই বলা হয় কি ফ্রি থ্রো। ফ্রিলি গোল করার সুযোগ করে দেওয়া হয় সেটাকে বলা হয় ফ্রি থ্রো। ঠিক আছে, তাহলে এটা কোথায়? বাস্কেটবলে ইউজ হয় এই শব্দটি। তারপরে 19 নম্বরে বলা হচ্ছে বুলস আই। এই যে বুলস আই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বুলস আই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? চারটা অপশন দেওয়া আছে, দাবা, পোলো, শুটিং বা নিশানাবাজি, আর অপশান ডি দেওয়া আছে ক্রিকেট। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে শুটিং বা নিশানাবাজি। ঠিক আছে, এক্ষেত্রে বলে রাখি যে শুটিং খেলায় এই লক্ষ্যের ঠিক কেন্দ্রে আঘাত করাকে মানে এভাবে যে লক্ষ্য থাকে, এই লক্ষ্যের ঠিক কেন্দ্রে আঘাত করা, এই যে পুরো গোলটা, এটাকে বলা হয় কি বুলসাই। ঠিক আছে, এরপরে আসছি 20 নম্বরে বলছে যে টেলিফোন কে আবিষ্কার করেন? ঠিক আছে, মনে রাখবে টেলিফোন কে আবিষ্কার করেন। তাহলে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? চারটা অপশন দেওয়া আছে, টমাস আলভা এডিসন, আলেকজান্ডার গ্রাহাম বেল, আর অপশন সি দেওয়া আছে আইজাক নিউটন, অপশন ডি দেওয়া আছে জেমস ওয়াট। সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল। আমরা সবাই জানি আলেকজান্ডার গ্রাহাম বেল। ঠিক আছে, সো আলেকজান্ডার গ্রাহাম বেল। তাহলে এক্ষেত্রে যেটা হয়ে যাচ্ছে কি টমাস আলভা এডিসন হবে না, কারণ কি আচ্ছা কবে যদি বলে তাহলে সেটা হয়ে যাবে 1876। মনে রাখবো 1876। ঠিক আছে, এরপরে আসছি 21 নম্বর। 21 নম্বর বলা আছে যে ডিনামাইট বা ডায়নামাইট যেটা আছে, এই ডায়নামাইট কে আবিষ্কার করেন? ঠিক আছে, ডিনামাইট বা ডায়নামাইট কে আবিষ্কার করেন এটা দেওয়া থাকলো হোমওয়ার্ক। তোমরা অবশ্যই এর চারটা অপশন আছে, টমাস আলভা এডিসন, আলফ্রেড নোবেল, আর্কিমিডিস, জন ডানলপ। এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে ডিনামাইট কে আবিষ্কার করেন। ঠিক আছে, কমেন্টে অবশ্যই জানাবে। সো কমেন্ট ইয়োর অ্যান্সার, কমেন্ট ইয়োর আনসার। ঠিক আছে, এরপর আসছি, এখানে শেষ করলাম। ঠিক আছে, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওর জন্য। তো এখানে শেষ করছি, জয় হিন্দ।